অশেষ ধন্যবাদ সুমনবাবু এবং উপস্থিত এখানে যারা রয়েছেন প্রত্যেককে আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সঙ্গে সুমনবাবু এবং অনির্বাণ দুই বন্দ্যোপাধ্যায় তাদের শুভনন্দন। আজকে যে মানে আলোচনার যে বিষয়বস্তুগুলো যেটা রয়েছে, যেমন প্রথমেই রয়েছে যে রাজ্যের ইস্যু পাহাড় জমে তবুও বিরোধী শুধুই কমে, আর 3 নম্বরে যেটা রয়েছে যে মহারাষ্ট্র ঝাড়খণ্ড বোঝালো আবার অনুদানেরই জয় জয়কার। আসলে দুটোতে একটুখানি ওভারল্যাপ করে যাচ্ছে আর কি, মানে কারণগুলোর ক্ষেত্রে যেখানে এই অনুদানের ব্যাপারটা আসে। তো প্রথম যখন শুরু রয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের এত ইস্যু থাকতেও কেন বিরোধীরা নিজেদের শক্ত অবস্থানে আনতে পারছে না, কেন রাজ্যে যিনি ক্ষমতায় রয়েছেন, যারা ক্ষমতায় রয়েছে তাদের ক্রমান্বয়ে তাদের ভোট বেড়েই চলেছে এবং একের পর এক নির্বাচনে তারা সফল হচ্ছে না। এটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন, কারণ আমাদের তো সংসদীয় গণতন্ত্রের দেশ। সংসদীয় গণতন্ত্রে বিরোধী না থাকলে সেই সংসদীয় গণতন্ত্র কখনো সফল হতে পারে না। এখানে কিছুদিন আগে যখন ওই 6-0 রেজাল্টটা হলো, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তিনি ওই ফাঁক মেখে খুব আনন্দ উচ্ছ্বাসে বলছিলেন যে আসলে আমরা তো অনেকগুলো এখানে প্রকল্প করছি, যেমন এই স্বাস্থ্যসাথী, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, আরও বিভিন্ন প্রকল্পের নাম করে গেল। আমার সঙ্গে যিনি ছিলেন সেই সময় আমার সঙ্গে, আমরা একই সঙ্গে টিভি দেখছিলাম, তিনি একটা খুব মজার প্রশ্ন করলেন। আর ওই ছেলেটির এটাও বলা উচিত ছিল যে আমাদের জন্য অনেকগুলো প্রকল্প ছিল, একটা করে ঝড় আসে, একটা করে প্রকল্প হয়। অবশ্য শেষ ঝড়টা আস্তে আস্তেও আসেনি, লোকসান হয়ে গেছে। আবাস, সেটা একটা প্রকল্প আছে এই সমস্ত কর্মীদের জন্যে। এখন ঘটনা হচ্ছে যে দেখুন, আমাদের সমাজে মোটামুটি একটা সরকার যখন রাজ্যে চলছে, মোটামুটি যে জিনিসগুলোর জন্য আমরা তাকিয়ে থাকি সরকারের দিকে, যেমন ধরুন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, মোটামুটি এগুলো। শিক্ষাতে আপনি যদি দেখেন কি অবস্থা পশ্চিমবঙ্গে, যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, SLST, এই প্রতিটি ক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতি, এটা সারা ভারতবর্ষে একটা মানে কি বলবো, একটা মানে অসম্ভব একটা রেকর্ড তৈরি করেছে। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সেই সময় যারা মানে সরকারি মন্ত্রী থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্তারা, দলীয় নেতারা সবাই একভাবে জেলে চলে গেলেন। অথচ যত দিন যাচ্ছে আমরা কি দেখছি যে একে একে কিন্তু বেল হয়ে যাচ্ছে। বলতে গেলে আর একজন মানুষই এখন হয়তো বেল পাননি। অর্থাৎ তদন্তটা কি হচ্ছে, প্রশ্নটা বারবার আসছে। এবং আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট একটা প্রশ্ন তুলেছিলেন যখন তার সামনে একটা ইস্যু এসেছিল যে অতিরিক্ত নিয়োগের একটা নাকি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছিলেন, যেটা একদম সংবিধান বিরোধী। অথচ সেই ইস্যুটা নিয়েও কিন্তু আমরা তারপরে মহামান্য উচ্চ আদালতে আর কোনো উচ্চবাচ্য দেখছি না। অর্থাৎ এই একটা করে ইস্যু উঠছে, সেটা নিয়ে কিছুটা জল ঘোলা হচ্ছে, কাগজে হেডলাইন হচ্ছে, আমরা রাত্রিবেলা বিভিন্ন টিভি চ্যানেলে বসে আমরা টিআরপি বাড়াচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়, পৌঁছচ্ছি কোথায়? সারদা নারদা তো মানুষ প্রায় ভুলে গেছে। এই সারদা নারদা দুটো মামলাই আমাদের করা। এবং যখন সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো, জিজ্ঞেস করা হলো যে আপনাদের কন্ট্রোলে তো যখন এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে, তাহলে এর কী পরিস্থিতি? সুপ্রিম কোর্ট যখন সিবিআইকে জানতে চাইল, সিবিআই সুপ্রিম কোর্টকে স্পষ্ট বলে দিয়েছে যে এর যা পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের পক্ষে এর জট ছাড়িয়ে এটা নিয়ে কিছু একটা সিদ্ধান্তে আসা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এবং কত টাইম লাগবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নিয়োগ দুর্নীতির জাল তো শুধু শিক্ষা দপ্তর নয়, আপনি পুরসভা, পৌরসভা, পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় আপনি দেখুন। প্রাথমিকভাবে অনেকগুলো প্রমাণ আমরা পেয়েছি, বেশ কিছু মানুষের এখানে জেল হয়েছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে কিছুদিন পরেই এই তদন্তের ভারটা চলে যাচ্ছে কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে। এবং তখনই পশ্চিমবঙ্গের সরকারের বা পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় রয়েছে তাদের বক্তব্যটা খুব সুন্দর একটা, বেশ এবার তো আমাদের কিছু করার নেই, আমাদের কেন বলছি, দেখো না কেন্দ্রীয় সরকারের হাতে তো এখন আছে, কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে বলো। সিবিআইয়ের কাছে গেল তো তোমরা ব্যর্থ বলে, তোমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডি তারা পাচ্ছে না বলে সিবিআইকে বারবার আসতে হচ্ছে। যে বিচারটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার কথা, সেই বিচারটা তারা দিতে পারছে না। এমনকি কলকাতা উচ্চ আদালত পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে বিশ্বাস করে না। তাদের সিআইডিকে, তাদের পুলিশকে, রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে তারা বিশ্বাস করতে পারছে না। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, পরপর দেখেছি। আরজি করের কথা তো আমরা জানি। আচ্ছা বলুন তো,
কিছুই ঘটেনি যখন, মানে ঘটনাটা ঘটেছে কিন্তু তার পেছনে যখন কোনো সরকারি দলের কারুর কোনো পৃষ্ঠপোষকতা যদি না থাকে, তাহলে সেখানকার সুপার বা একজন ওসি সঞ্জয় রায় কত বড় নেতা, কত বড় মানুষ, শুধুমাত্র একজন পুলিশও নন তিনি, তাকে বাঁচানোর জন্যে তারা কি পরিমাণ তারা কাজ করেছে, যেটার প্রাথমিক প্রমাণ কিন্তু সিবিআই তো পেয়েছে, যার জন্যে তাদের অ্যারেস্টও পর্যন্ত করেছে। কত বড় নেতা। আর আরও অনেক আছে, ধরুন বালি, কয়লা, এসব তো বলতে বলতে আমাদের কি বলবো, মানে ক্লিশে হয়ে গেছে ব্যাপারগুলো, এবং এই ব্যাপারটা আবার কিছুটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, কারণ সেখানে একবারে পশ্চিমবঙ্গ থেকে ভানুয়াটু পর্যন্ত পৌঁছে গেছে। আর উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি আপনি সত্যিকারের দেখতে চান, তাহলে পশ্চিমবঙ্গের থেকে আপনাকে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে যেতে হবে ব্যাঙ্গালোর, আপনাকে যেতে হবে হায়দ্রাবাদ, আপনাকে যেতে হবে পুনে, আপনাকে যেতে হবে মুম্বাই, আপনাকে যেতে হবে মাদ্রাজ। আপনি সেই সব জায়গায় দেখবেন যে হ্যাঁ, সত্যিকারের পশ্চিমবঙ্গ উন্নতি করেছে। এখন ঘটনা হচ্ছে যে যারা লেখাপড়া শিখে শিক্ষিত মানুষ, যারা ভবিষ্যতের ভার বইবে, যাদের কাঁধে দেশের সমস্ত ফাইলগুলো, আজকে সেই মানুষগুলো পশ্চিমবাংলায় নেই। আজকে পশ্চিমবাংলা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হতে যাচ্ছে। আর দ্বিতীয় যে মানে এর প্রসঙ্গে যেটা আসছে যে কেন বিরোধীরা পাচ্ছে না, দেখুন, সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ততখানি সুযোগ থাকে যতখানি সুযোগ কিন্তু সরকার দেয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে আপনি যদি দেখেন যে কোনো ঘটনা, যে কোনো একটা মিটিং করতে গেলে পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে অর্ডার না এনে একটা কিচ্ছু করা যাচ্ছে না। এইভাবে আন্দোলন গড়ে তোলা কি সম্ভব নাকি? সরকার পক্ষ যদি মনে করে যে আমরা বিরোধীদের কোনো রকম সুযোগ দেবো না, তাহলে বিরোধীদের সেখানে খুব সমস্যা হয়। যেটা কিছুক্ষণ আগে উঠে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটিমাত্র সিট পেয়েছিলেন, কিন্তু তারপরেও তার বিরোধিতা বজায় ছিল। আসলে সেই স্কোপটা তিনি পেয়েছিলেন, তার থেকে সেই স্কোপটা, সেই বিরোধিতার পরিসরটা কিন্তু কেড়ে নেওয়া হয়নি, যেটা আজকের দিনে নিচ্ছে। আজকেও আপনি যদি যান, আমি আমাদের কথা বলছি, বহরমপুর সেন্ট্রাল জেলে অন্তত 1200 কংগ্রেস কর্মী বিনা বিচারে আটক আছে। তাদের বিরুদ্ধে এমন এমন কেস দেওয়া হয়েছে যে তারা জামিনও পাচ্ছেন না। আজকে একটা মানুষ যখন একটা নির্বাচনে দাঁড়াচ্ছেন, আমি ছোট নির্বাচন বলছি, ধরুন পুরসভার নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, কেন তারপরে রাত্রিবেলা তার স্ত্রী বা তার মাকে এসে আমাদের হাতে পায়ে ধরে বলতে হয় যে আমার ছেলেকে ছেড়ে দিন, ওর কিছু হলে আমাদের সংসারটা কী হবে? অর্থাৎ এই যে ভয়ের রাজনীতি, এটা কিন্তু আজকে পশ্চিমবাংলায় এসেছে, এটা অস্বীকার করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসকে একটা বিশাল সংখ্যক মানুষ সমর্থন করে, এটা যদি করে না বলি তাহলে সেটা মিথ্যে কথা। কিন্তু সেই সমর্থনের সংখ্যাটা আরও বড় দেখাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে এর মধ্যে বেশ কিছুটা অংশ হচ্ছে সারেন্ডার্ড অ্যালিজিয়েন্স, অর্থাৎ সমর্পিত সমর্থন। তাদের কাছে মনে হচ্ছে যে বাবা ঝামেলা করে লাভ নেই, ঝামেলা এড়াতে বাবা ওদেরই দে। এইটা হয়ে গেছে পশ্চিমবঙ্গের আজকে রাজনীতির মূল রূপ। আর বিরোধীদের আপনি জায়গা বলছেন, সাগরদিঘি মডেলের কথা আপনি জানেন, আপনারা সবাই জানেন, কিন্তু সাগরদিঘি মডেলের আগে তো শামশেরগঞ্জ মডেল হওয়ার কথা ছিল। শামশেরগঞ্জে আমাদের যিনি প্রার্থী, তার বাড়ির একজন আত্মীয়কে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তারপর তার বিরুদ্ধে এমন সামাজিক চাপ প্রয়োগ করা হলো যে তিনি বলতে বাধ্য হলেন যে আমি যদি নির্বাচনে জিতি, আমাকে তৃণমূল কংগ্রেসেই আবার এসে ফিরে যেতে, মানে আমাকে যোগদান করতে হবে, এছাড়া উপায় নেই। তারপরেও কিন্তু কংগ্রেস সেখানে 72,000 ভোট পেয়েছিল। ফলে আর সাগরদিঘি মডেল তো আপনারা জানেন, সাগরদিঘিতে আমাদের যখন একজন এমএলএ জিতলো, 3 মাস তিনি ঘুরে বেরিয়েছিলেন শুধুমাত্র শপথ নিতে পারার জন্যে। আমাদের তৎকালীন রাজ্য সভাপতি অধীর চৌধুরী প্রত্যেক দিন তাকে নিয়ে যাচ্ছেন অ্যাসেম্বলিতে, ফিরে চলে আসছেন, তার শপথ হচ্ছে না। যেখানে বিরোধীরা জিতবে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রজেক্টগুলো আছে সেইগুলো কতখানি বাস্তবায়িত হবে, সেগুলো বিশেষ একটা প্রশ্নচিহ্ন এসে যায়। আর এই প্রশ্নচিহ্নটা আসে বেশি করে যখন সেখানে জাতীয় কংগ্রেস থাকে। কেননা মনে রাখতে হবে, জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি।
ফলে জাতীয় কংগ্রেসের উত্থান মানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ভয়ের বাতাবরণ। ফলে কখনোই তৃণমূল কংগ্রেস চাইবে না যে সিপিএম বা বিজেপি উত্থান হলেও তৃণমূল কংগ্রেসের যতখানি বিপদ, কংগ্রেসের উত্থান তৃণমূল কংগ্রেসের পক্ষে আরও বেশি বিপদ। এর বড় কারণ, এর বড় আমরা উদাহরণ দেখেছি ঝালদা পুরসভায়। সেখানে মার্ডার ফর মেজরিটি পর্যন্ত হয়ে গেছে। আমাদের তপন কাণ্ডকে সেখানে খুন হতে হয়েছে এবং তারপরে আমরা দেখেছি ভয়ে দেখিয়ে কী করে সেখান থেকে আরও দুজনকে নিয়ে চলে যাওয়া হলো। যদিও আবার সেখান থেকেও আবার উল্টে গেছে, যদিও তাদের হাতে নেই। যাই হোক, কথাটা হচ্ছে যে কেন এই জিনিসগুলো হবে? এই জিনিসগুলো হচ্ছে এই জন্য, ওই যে বললো মানুষের সারেন্ডার এলিজেন্স, আর ওই যে কিছু টাকা, যেটা কিছুদিন আগে যে নির্বাচন দুটো হলো সেখানেও ঝাড়খণ্ডে আমরা দেখেছি যে মাসিক 1000 টাকা করে দেওয়া হয়, আবার 1500 টাকা করে মহারাষ্ট্রে দেওয়া হয়। কিন্তু কথাটা হচ্ছে যে যেটা আমরা কেইনসিয়ান ইকোনমিক্সে জানি যে ওয়েলফেয়ার ইকোনমির জন্য এই জিনিসটা তিনি বলে গেছেন, কিন্তু যেভাবে এই জিনিসটা এখন করা হচ্ছে এটা কিন্তু ওয়েলফেয়ার ইকোনমিক্স নেই, এটা কিন্তু ডোল ইকোনমিক্স বা ডোল পলিটিক্স হয়ে গেছে। এটা ইকোনমিক্সও আর নেই। এবং বাধ্য হয়ে যেহেতু তারা করে সফল হচ্ছে, ফলে অন্যান্য সবাইকেই এখন সেই পথের প্রতীক হতে হচ্ছে। আমরাও 100 দিনের কাজ করেছিলাম, কিন্তু তার সঙ্গে একটা ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপার ছিল। আর এই যে প্রকল্পগুলো হয়েছে এর সঙ্গে কোনো ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপার নেই। এটা শুধুমাত্র ডোল পলিটিক্স, এটা ইকোনমিক্সও নয়। আর আমাদের পশ্চিমবঙ্গের সমাজের কাছে, পশ্চিমবঙ্গের সমাজের মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ থাকবে যে সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে আপনাদের যোগদান, আপনাদের দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকছি। আমরা আশা করছি যে, এবং কারণ আমরা জানি যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেও নিশ্চয়ই আপনারা তাদের ভালোবেসে দেন না। আপনারা কি ভাবেন না যে যাহারা আমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, আমরা কি তাদের ক্ষমা করিব? আমরা কি বেশিছি ভালো? না, ভালো আপনারা বাসেননি জানি। সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আপনারা বলবেন যে বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানু ব্যর্থ নমস্কারে। নমস্কার, ধন্যবাদ।